আচ্ছা দেখো, আমি প্রথমে যেটা তোমাদেরকে বলবো সেটা হচ্ছে যে এবং রিগ্রেশনের মধ্যে বেসিক পার্থক্যটা কোথায়, এটা হচ্ছে আগে প্রথমে বলবো। আমি অ্যানালাইসিসে যাব এবং এই যে ডাটাগুলো আমি আজকে দেখাবো এগুলো ওই আগেও যখন পড়িয়েছিলাম এই ডাটা আমি ব্যবহার করেছিলাম, সে কারণে নতুন কোনো ডাটা নাই। আমি প্রথমে বেসিক পার্থক্যটা একটু বলি। আমার কথা শোনা যাচ্ছে, শোনা বা দেখা? জি ম্যাম, যাচ্ছে। জি ম্যাম। জি ম্যাডাম। যে দেখা যাচ্ছে অথবা যাচ্ছে না। Basic difference between correlation analysis and regression analysis. অ্যানালাইসিসে আমরা বেসিক যে জিনিসটা মানে পড়ি বা যে জিনিসটা করি সেটা হচ্ছে আছে কিনা। মনে করো যে তোমার কাছে যে ডাটাটা আছে, অবশ্যই যেটা আমরা চিন্তা করব সেটা হচ্ছে যে আমাদের অর্থাৎ এট এ টাইম। ম্যাম, আপনি কি কিছু টাইপ করতেছেন? আমি স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে না? ম্যাম, আপনি যে টাইপ করতেছেন কিছু দেখতেছি না। আচ্ছা, এইটা দেখা যাচ্ছে? এই যে এখন যেটা দেখাচ্ছি এটা কি দেখা যাচ্ছে? ম্যাডাম ব্ল্যাঙ্ক পেজ দেখা যাচ্ছে আর কি, একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। আমার নেটওয়ার্কটা চেঞ্জ করতে হবে। এই অনেকক্ষণ ওয়াইফাই ছিলাম তো, এটা একটু চেঞ্জ করতে হবে। এই জাস্ট আচ্ছা, এখন দেখো তো একটা কোনো স্ক্রিন কি দেখতে পাও? জি ম্যাম। জি ম্যাম। জি ম্যাডাম। আচ্ছা, হ্যাঁ, ওই যে একটা বাইভেরিয়েট ডেটা এই কথাটা লিখেছি, এটা কি দেখা যাচ্ছে? জি ম্যাম। হ্যাঁ, ওই আমার যেটা হয় বাসায় আছি, ওই ওয়াইফাই থাকতে গেলে হঠাৎ করে ১ ঘন্টা কাজ করলে আর পরে তখন আর কাজ করা যায় না। তখন হচ্ছে ওই হটস্পট দিয়ে ক্লাস মানে কাজ করতে হয়। আচ্ছা, ধরো ২ টা ভেরিয়েবল আছে। শোনা না গেলে আমাকে বলবা। আমি তখন আবার আরেকটা নেটওয়ার্কের জন্য ট্রাই করব। মানে সব ধরনের ব্যবস্থা আর কি রাখা আছে যে যেকোনো পরিস্থিতিতে যাতে সেটা করতে পারি। সে রেইনফল, আরেকটা হচ্ছে টেম্পারেচার। এখন কোরিলেশনের মাধ্যমে, কোরিলেশন অ্যানালাইসিসের মাধ্যমে আমরা যে কাজটা করি যে ইফ আমি টাইপ করতেছি, দেখো বোঝা যায় কিনা, আমি এমএস ওয়ার্ডের ফাইলে টাইপ করছি, সেটা হচ্ছে ইফ দেয়ার exists linear relationship between rainfall and if there exists linear relationship between rainfall and temperature, অর্থাৎ দুইটা ভ্যারিয়েবলের মধ্যে লিনিয়ার রিলেশনশিপ আছে কিনা। ধরো এই যে এরকম করে যদি আমরা একটা প্লট করতে চাই তাহলে বিন্দুগুলো বেশিরভাগ একই সরল রেখায় পড়বে। এটা যদি এক্স হয়
এটা যদি y হয়, সে এটা যদি হয় রেইনফল, আর এটা হচ্ছে সে টেম্পারেচার। কিছু বিন্দু হয়তো এই পাশে পড়েছে, এই পাশে পড়েছে, এরকম। তো এক্ষেত্রে যেটা আমরা বলতে পারি যে তাদের মধ্যে লিনিয়ার রিলেশনশিপ আছে কি না, এটা হচ্ছে আমরা কোরিলেশনে স্টাডি করি। আর অন্যদিকে তাহলে লিনিয়ার রিলেশনশিপে আমরা কোন জিনিসটা দেখতে পাবো? লিনিয়ার রিলেশনশিপে আমরা যেটা মানে লিনিয়ার রিলেশন শুধুমাত্র রিলেশনশিপ আছে কি না এবং থাকলে সেটা পজিটিভ নাকি নেগেটিভ, মানে হচ্ছে যে যদি রিলেশনশিপটা পজিটিভ নাকি সেটা নেগেটিভ, পজিটিভ নাকি নেগেটিভ, এইটুকুই বুঝতে পারবো। কিন্তু এর চেয়ে বেশি কিছু বোঝা কোরিলেশনে সম্ভব না, এর চেয়ে বেশি কিছু স্টাডি করা কোরিলেশনে সম্ভব না। তাহলে এখন কি করতে হবে সেটা হচ্ছে যে তুমি যদি জানতে চাও যে টেম্পারেচার এক ইউনিট বৃদ্ধির সাথে সাথে রেইনফলটা কি হারে বাড়ে অথবা কমে, এইটা কিন্তু আর কোরিলেশন দিয়ে স্টাডি করা সম্ভব না। তখন হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে রিগ্রেশন অ্যানালাইসিস করতে হবে। এটা যদি রেইনফল টেম্পারেচার বাদও দেই, সে রেইনফল টেম্পারেচার বাদ দিয়ে দিলাম এক্স ওয়াই, তাহলে এক্স এর এক একক বৃদ্ধির সাথে সাথে ওয়াইটা কি হারে বাড়ে অথবা কমে, এইটা আমরা তার কোরিলেশন দিয়ে বুঝতে পারবো না। তখন হচ্ছে আমাদেরকে রিগ্রেশন অ্যানালাইসিস করতে হবে। এখন হচ্ছে রিগ্রেশন অ্যানালাইসিস। তাহলে আগে বেসিক পার্থক্যটা একটু বোঝার চেষ্টা করো। বেসিক পার্থক্যটা হচ্ছে কোরিলেশনে আমরা শুধুমাত্র লিনিয়ার রিলেশনশিপটা স্টাডি করি, এক্স এবং ওয়াই এর মধ্যে লিনিয়ার রিলেশনশিপ আছে কি না, শুধুমাত্র রিলেশন, এবং থাকলে সেটা পজিটিভ নাকি সেটা নেগেটিভ, এইটুকু হচ্ছে তুমি কোরিলেশন থেকে জানতে পারো, এর বেশি না। কিন্তু আমাদের তো ফার্দার অ্যানালাইসিস বা ফার্দার স্টাডির প্রয়োজন হয়। তো সেই ফার্দার অ্যানালাইসিস বা ফার্দার স্টাডির বিষয়টা হচ্ছে যে যদি তুমি জানতে চাও যে এক্স যখন বাড়ানো হয় এক একক, সে জমিতে ফার্টিলাইজার দেয়া হলো, প্রোডাকশনটা 1 কেজি 1 ইউনিট ফার্টিলাইজার বৃদ্ধির সাথে সাথে রাইস প্রোডাকশনটা কি হারে বাড়ছে অথবা হচ্ছে কমছে, এটা যদি আমরা স্টাডি করতে চাই তখন কিন্তু আসলে আমাদের আর কোরিলেশনে থাকলে চলছে না, আমাদেরকে তখন রিগ্রেশন অ্যানালাইসিস করতে হচ্ছে। এইটা হচ্ছে একদম বেসিক পার্থক্য। এই বেসিক পার্থক্যটা যদি ক্লিয়ার থাকে তাহলে তোমার কিন্তু আর অন্য কোনো কিছু মানে মানে ভুলে গেলেও এটা তুমি ভুলবা না যে কোরিলেশনে শুধুমাত্র লিনিয়ার রিলেশনশিপটা আছে কি না সেটা শুধু আমরা স্টাডি করি, আর রিগ্রেশন অ্যানালাইসিসে আমরা দেখি হচ্ছে যে এক্স এর এক একক বৃদ্ধির সাথে সাথে ওয়াইটা কি হারে বাড়ছে অথবা হচ্ছে কমছে অথবা কিছুই হচ্ছে না। এই রিগ্রেশন অ্যানালাইসিসে হচ্ছে এই মেজারমেন্টটুকু আমরা বের করি। সেটা কিভাবে বের করি? সেটা হচ্ছে যে আমরা ইন্টারমিডিয়েটে যেটা পড়ে আসছিলাম, y is equal to mx plus c, y is equal to mx plus c একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন। তো সেটা তো এখন আমরা এইভাবে তো স্টাডি করতে পারবো না। একটা কথা মনে রেখো যে ম্যাথমেটিক্সে একটা স্ট্রেট লাইন সহজেই পাওয়া যায়, ম্যাথমেটিক্সে একটা স্ট্রেট লাইন আমরা সহজেই পাই, কিন্তু স্ট্যাটিস্টিক্সে আমরা সেই স্ট্রেট লাইনটা কিন্তু খুঁজে পাবো না। আমাদের কি হবে? আমাদের যেটা হবে সেটা হচ্ছে যে এই ঘটনাটা ঘটবে, আমি দেখাই। সেটা হচ্ছে যে কিছু বিন্দু এদিকে মানে মোটামুটি বেশিরভাগ বিন্দু একটা সরল রেখা দিয়ে গেল,
কিন্তু কিছু বিন্দু এই পাশে, এই পাশে, কিছু বিন্দু এই পাশে, এই পাশে এরকম করে পড়ে। কিন্তু বেশিরভাগ বিন্দু হয়তো একটা সরল রেখা দিয়ে যায়। সে কারণে তুমি একটা সরল রেখা আঁকতে পারো। কিন্তু এই পাশে কিছু বিন্দু পড়লো, এই পাশে কিছু বিন্দু পড়লো। এই ঘটনাটা কেন ঘটে? তার কারণ হচ্ছে যে তুমি ফার্টিলাইজারটা দিচ্ছ, ভালো কথা। ফার্টিলাইজার এক একক বৃদ্ধির সাথে সাথে রাইস প্রোডাকশন এই হারে বাড়ে অথবা কমে। এটাও তুমি সামহাও গবেষণা থেকে জানো। জানো না কোনটা? হঠাৎ করে বন্যা হলো, হঠাৎ করে খরা হলো, সিডর হলো। এই যে আমাদের লাইফে ১.৫ বছর ধরে প্রায় করোনা ভাইরাস, এটা তো আমাদের আগে জানা ছিল না। এখন আমাদের কি অবস্থা হয়? আমাদের লাইফ কি আর স্ট্রেট লাইনে চলে? চলে না। মানে কত রকমের অ্যাডজাস্টমেন্ট আমাদেরকে করতে হচ্ছে। এই তোমরা নিজেদেরকে দিয়েই দেখো। তো ওইরকম তুমি ফার্টিলাইজারটা হয়তো কমা বাড়া করতে পারো, কিন্তু হঠাৎ করে বন্যা হলো, খরা হলো, সিডর হলো, এই ধরনের কিছু হলো, তখন তো আর তোমার মানে একদম স্ট্রেইট লাইন তুমি পাবা না। তখন কি হবে? কিছু বিন্দু এই পাশে পড়বে, কিছু বিন্দু এই পাশে পড়বে। এই যে এই পাশে পড়ছে, আমি ধরো কালারটা একটু চেঞ্জ করে দিই তোমাদেরকে বোঝানোর জন্য। সে এখান থেকে একটা দূরত্ব, আবার এইখান থেকে একটা দূরত্ব, এইখান থেকে দূরত্ব, এইখান থেকে দূরত্ব, আবার এইখান থেকে দূরত্ব। এগুলো সবই হচ্ছে এরর। তো সবগুলো ভুলের যোগফল 0। সবাই এটা আমরা ম্যাথমেটিক্যালিও প্রমাণ করতে পারি, বাট আপাতত দরকার নাই। সেই কারণে আমাদের মডেলটা হচ্ছে y is equal to say beta 0 প্লাস বিটা 1 এক্স প্লাস হচ্ছে এপসাইলন। এটাকে বলে হচ্ছে এরার। আচ্ছা, অনেকে জিজ্ঞেস করে, মানে তোমরা হয়তো করো নাই, অনেকেই জিজ্ঞেস করে যে ম্যাডাম আমরা কি সব ছোট হাতের লিখবো, আমরা কি সব বড় হাতের লিখবো? এই প্রশ্নটা অনেকে করে। তুমি যদি এরকম করে লিখো, সে y is equal to বিটা 0 প্লাস বিটা 1 এক্স প্লাস হচ্ছে এপসাইলন, তো চলবে, কোনো সমস্যা নাই। তুমি যদি লিখো y is equal to বিটা 0 প্লাস হচ্ছে বিটা 1 এক্স প্লাস এপসাইলন, অর্থাৎ তুমি যদি বড় হাতের লিখো তো বড় হাতেরই লিখো, যদি ছোট হাতের লিখো তো ছোট হাতেরই লিখো। কিন্তু একবার এইটা বড় হাতের, এটা ছোট হাতের, এইটা ছোট হাতের, এটা বড় হাতের, এরকম করে লিখো না। কারণ মানে আমি খাতা দেখার পাশাপাশি ওই যে বলি না যে আরেকজন টিচারও খাতা দেখবেন, সুতরাং আমরা নর্মের মধ্যেই থাকি। তো এইটা হচ্ছে আমাদের মডেল। এখন আমাদের কাজটা কি? আমাদের এইটা জানতে হবে আর হচ্ছে এইটা জানতে হবে। বিটা 0 বিটা 1, ওয়াইটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, এইটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, এইটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। আর তাহলে বিটা 0 বিটা 1টা কি? বিটা 0 যেটা, এটা হচ্ছে ইন্টারসেপ্ট, এটা হচ্ছে ইন্টারসেপ্ট। বিটা 1 যেটা, এটা হচ্ছে স্লোপ কোফিশিয়েন্ট, স্লোপ কোফিশিয়েন্ট। বিটা 0টা হচ্ছে ইন্টারসেপ্ট, বিটা 1টা হচ্ছে স্লোপ কোফিশিয়েন্ট। আমাদের এই দুটো হচ্ছে এখন জানতে হবে। এই দুটো যদি জানতে পারি আমরা, তাহলে যা জানার ছিল সেটাই আমাদের জানা হয়ে যাবে। আমরা যদি বিটা 0টা জানতে পারি, বিটা 1টা জানতে পারি। তা আমি এখন হচ্ছে একটা উদাহরণে চলে যাব। উদাহরণে যে হচ্ছে আমি ব্যাখ্যা করব যে এই বিটা 0 আর বিটা 1 এর বিষয়টা কি। এই পর্যন্ত কারো কোথাও কোনো মানে জিজ্ঞাসার আছে কিনা, বা আগে জিজ্ঞাসার ছিল, সেটা একটু আমার সঙ্গে শেয়ার করলে ভালো হয়। না ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা, এখন হ্যাঁ, এখন সমস্যা থাকলে বলো, সমস্যা থাকলে অবশ্যই জিজ্ঞেস করবে, এটাতে কিন্তু কোনো সমস্যা নাই। এখন তাহলে আমি একটা স্ক্রিন শেয়ার দেই।
দেখো একটা ডাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রাইস প্রোডাকশন। এটা স্কেল, এখানে স্কেল কারণ এটা একটা কোয়ান্টিটেটিভ ভ্যারিয়েবল। তারপরে হচ্ছে এটা ফার্টিলাইজার, ফার্টিলাইজারও একটা কোয়ান্টিটেটিভ ভ্যারিয়েবল। তো এখন হচ্ছে এই রাইস প্রোডাকশন ফার্টিলাইজার। আমি যেটা তোমাদেরকে উদাহরণ দিচ্ছিলাম যে সে y is equal to beta 0 beta 1 x plus epsilon, yটা হচ্ছে রাইস প্রোডাকশন আর এক্সটা হচ্ছে ফার্টিলাইজার। স্বাভাবিকভাবেই রাইস প্রোডাকশন ফার্টিলাইজারের উপর ডিপেন্ড করে। তাহলে এখন হচ্ছে এটা মডেল, এটা কিন্তু মডেল। আর এখন আমি করতে যাচ্ছি মডেলটা এস্টিমেট করব। তাহলে আমি চলে যাই, দেখো অ্যানালাইজ, তারপর হচ্ছে রিগ্রেশন, লিনিয়ার। এই কমান্ডটা কিন্তু মুখস্থ থাকতেই হবে, কিছু করার নাই। এই কমান্ডটা তোমাকে মুখস্থ করতেই হবে, অ্যানালাইজ, রিগ্রেশন, লিনিয়ার। তোমরা লিখেও নিতে পারো যদি মানে বাই দিস টাইম এই কমান্ডটা তোমাদের জানা না হয়ে থাকে, তাহলে এটা তুমি লিখেও নিতে পারো। তোমাদের কি লেখা হয়েছে? জি ম্যাম। আচ্ছা জি ম্যাডাম। হ্যাঁ, তারপরে দেখো এখন লিনিয়ার, তারপরে রাইস প্রোডাকশন কি ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ফার্টিলাইজার কি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। রাইস প্রোডাকশন কি ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ফার্টিলাইজার কি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। তারপর ওকে দাও। দেখো এই যে এখানে তিনটা আউটপুট আসছে, একটা দুইটা তিনটা। এখন এই তিনটাকেই আমরা মানে কপি করে মেইন শিটে নিয়ে যাই আমাদের আলোচনার সুবিধার্থে। তারপরে এটাকে নেই, একটা একটা করে আসি। প্রথমে হচ্ছে মডেল সামারি। মডেল সামারি এটা আমাদের ব্যাখ্যা করতে হবে, এইটা প্লাস হচ্ছে সরি এই যে এইটা আর হচ্ছে এইটা আর স্কয়ার এবং অ্যাডজাস্টেড আর স্কয়ার, এই দুইটা আমাদের ব্যাখ্যা করতে হবে। তো আমি তাহলে ব্যাখ্যায় চলে যাচ্ছি। প্রথমত হচ্ছে আর স্কয়ার, এটাকে বলে হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশন। এটার মানে হচ্ছে যে তোমার মডেলটা, তুমি যে ফিট মানে একটা মডেলকে পেলা, সে ওয়াই হ্যাট এখন তো জানা হয়ে গেছে। এখন তুমি চাইলে এটা এইভাবে লিখতে পারো, বিটা 0 হ্যাট প্লাস হচ্ছে বিটা 1 হ্যাট এক্স। এপসাইলন আর আমি লিখবো না, কারণ এটা হচ্ছে আমার এস্টিমেটেড। তুমি এই রিগ্রেশন মডেলটা তোমার জানা শেষ, এস্টিমেটেড এস্টিমেটেড রিগ্রেশন মডেল অথবা ইকুয়েশন। এখন এই যে আমরা জেনে গেলাম এই মডেলটা কতটুকু ভালো, আমরা এখন মডেলটা লিখেও ফেলবো, একটু পরে লিখি, পরে লিখি। তোমরা একটু আমাকে যদি হেল্প করো, আমি এখনই মডেলটা একটু লিখে আসতে চাই, একটু আমাকে বলবে। হ্যাঁ, একটু আমাকে বলবে, তাহলে আমি বারবার করে স্ক্রিনে ব্যাক করতে হবে না। ওয়াই হ্যাট ইজ ইকুয়াল টু হচ্ছে কত যেন ছিল, 22.152, 22.152। এটার পি ভ্যালুটা পরে লিখি, প্লাস 0.955। 0.955, হ্যাঁ থ্যাংক ইউ, 0.955। এটার পি ভ্যালুটাও একটু এখন আমরা লিখে আসবো।
একটু দেখে আসি কোনটার পি ভ্যালু কত। এটা হচ্ছে 0.014, তাহলে লিখি আমরা 0.014। আচ্ছা, তারপরের পি ভ্যালুটা হচ্ছে এটা অলমোস্ট জিরো। হ্যাঁ, তো আমার তো এখন রিগ্রেশন মডেলটা এস্টিমেট করা শেষ। এখন যদি আমার প্রশ্ন আসে যে হাউ the model is যদি এখন প্রশ্ন আসে যে এই মডেলটা কতটুকু ভালো, মানে তুমি যে এখানে একটা মডেল ফিট করলা, সে এইরকম এই ফরম্যাটে মডেলটা ফিট হলো, এখন তুমি নিজেই নিজেকে প্রশ্ন করতেছো যে সেই মডেলটা কতটুকু ভালো, আমার ফিটেড মডেলটা কতটুকু ভালো, এক্সটা ওয়াইটাকে কতটুকু এক্সপ্রেস করেছে। এটা যদি আমার জানার বিষয় হয়, তখন হচ্ছে আমাকে এই টেবিলটা অ্যানালাইসিস করতে হবে। এই যে এই টেবিলটাতে তোমরা দেখতে পাচ্ছ আর স্কয়ার, সেটা হচ্ছে 0.871, মানে যদি লিখি আমরা 0.871, তাহলে এটাকে ল্যাঙ্গুয়েজে কিভাবে লিখবো? লিখবো হচ্ছে এইভাবে 87.1% ভ্যারিয়েশন। ম্যাম একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো, তাহলে লিখবো, পরে আগে শুনে নেই। আচ্ছা ম্যাম, অ্যাডজাস্টেড আর ভ্যালু আর হলো এমনি নরমাল আর স্কয়ার ভ্যালু, আর স্কয়ার ভ্যালুটা তো কার্ল পিয়ারসন ল অনুযায়ী আর এর ভ্যালু নির্ণয় করে দেন। না 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 না, ওইটা না, ওইটা না, আমি বলছি তুমি প্রশ্নটা কমপ্লিট করো। আচ্ছা, আমার কোশ্চেন যে আর স্কয়ার ভ্যালু আর এই অ্যাডজাস্টেড আর স্কয়ার এটা কিভাবে কোন ল অনুযায়ী বের করে, মানে মডেলটা, মানে আচ্ছা, অ্যাডজাস্টেড আর স্কয়ারটা এখনো বলি নাই। এই যে দেখো, আর স্কয়ার হচ্ছে এইটা, অ্যাডজাস্টেড আর স্কয়ার সম্পর্কে আমি পরে কথা বলবো। এই আর স্কয়ারের ফর্মুলা, এটা তুমি জানতে চাচ্ছ, মানে এই যে আর স্কয়ারের ফর্মুলা যেটা, এইটা? জি ম্যাম, যে এটা কিভাবে বের করে আর কি সেটা, মানে ফর্মুলাটা? জি ম্যাম। আচ্ছা, আমি ফর্মুলাটা দেখাচ্ছি, বাট ফর্মুলা পরীক্ষায় আসবে না। যেহেতু ফর্মুলা পরীক্ষায় আসবে না, মুখস্থ করার কিছু নাই, এটা হচ্ছে তোমরা জানতে চেয়েছো, আমি সেই কারণে তোমাদেরকে এটা একটু জানাই দিচ্ছি যে এটা কিভাবে বের করে। সেটা হচ্ছে, আমি এই যে এইখানে লিখি, ফর্মুলা হচ্ছে এক্সপ্লেইন ভেরিয়েশন ডিভাইডেড বাই টোটাল ভেরিয়েশন। আচ্ছা, এখন বলতে পারো যে এক্সপ্লেইন ভেরিয়েশন এই কথাটার মানে কি? তো এইখানেও এইটার ফর্মুলাটা আমি দেখাচ্ছি। এই ফর্মুলা পরীক্ষায় আসবে না, বাট যেহেতু জানতে চেয়েছো সে কারণে দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে সামেশন আই এর উপরে সাম, টোটাল ভেরিয়েশন মানে হচ্ছে ওয়াই আই মাইনাস ওয়াই বার হোল স্কয়ার। এইভাবে হচ্ছে নিচের অংশটা বের করে, আর উপরের অংশটাও একই রকম, সেটা হচ্ছে আই থেকে, এটাও আই থেকেই শুরু হয়, সেটা হচ্ছে তোমার এইভাবে বের করে ওয়াই আই হ্যাট, এটা মানে এস্টিমেটেড, মাইনাস হচ্ছে ওয়াই বার হোল স্কয়ার। এইভাবে হচ্ছে আমার
মানে কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশন যেটা, মানে যেটাকে আমরা আর স্কয়ার বলছি, সেই আর স্কয়ারটা এই ফর্মুলা ব্যবহার করে ক্যালকুলেট করা হয়। এবং এটা যেহেতু হোল স্কয়ার, সে কারণে এখানে যদি নেগেটিভও থাকে সেটা পজিটিভ হয়ে যায়। এটা হচ্ছে ফর্মুলা। বাট এই ফর্মুলাটা আমি রেগুলার ক্লাসে দেখাই নাই, এই ফর্মুলা পরীক্ষায় আসবে না। হ্যাঁ, এখন আচ্ছা ম্যাডাম, আর স্কয়ারটা কিভাবে হ্যাঁ অ্যাডজাস্টেড আর স্কয়ার? আচ্ছা, হ্যাঁ, অ্যাডজাস্টেড আর স্কয়ারটাও দেখাচ্ছি। এইটাও পরীক্ষায় ফর্মুলা আসবে না, আসবে হচ্ছে যে তুমি এটা মানে ইয়ে করো, মানে বের করো। এইটা হচ্ছে পরীক্ষায় আসবে, কিন্তু তোমার এই ফর্মুলা আসবে না। এইটার ব্যাখ্যাটা হচ্ছে একই রকম, এইটার ব্যাখ্যাটা একই রকম, বাট এখানে যে জিনিসটা তোমাকে বুঝতে হবে, যে আমি একটু এখানে চলে যাই, সেটা হচ্ছে একটা মডেলে যখনই নাম্বার অফ এক্সটা যখনই ইনক্রিজ করে তখনই হচ্ছে আর স্কয়ারটা বাড়ে। যত তুমি এখানে এক্স বাড়াচ্ছ তত হচ্ছে তোমার আর স্কয়ারটা বাড়বে। তাহলে হোয়াট অ্যাবাউট অ্যাডজাস্টেড আর স্কয়ার? মানে এই যে অ্যাডজাস্টেড আর স্কয়ারকে এইভাবেও লেখে, অথবা এইটা হচ্ছে সেই আর স্কয়ার যেখানকার এক্স গুলো হচ্ছে সিগনিফিক্যান্ট, মানে সত্যি সত্যি সেই এক্সটা ওয়াই এর উপর কন্ট্রিবিউট করছে। যেমন মনে করো ওয়াই ইজ ইকুয়াল টু সে বিটা 0 প্লাস বিটা 1 x1 প্লাস হচ্ছে বিটা 2 x2 প্লাস হচ্ছে বিটা 3 x3 তুমি যদি এখানে আরো x5 নিয়ে আসো, x5 তারপর x6 এগুলো নিয়ে আসো, x7 নিয়ে আসো, আর স্কয়ার বাড়তেই থাকবে। কিন্তু তোমাদের বাই দিস টাইম কি ধারণা, মানে মডেলের মধ্যে মানে সংখ্যা বাড়লেই কি সেই ভ্যারিয়েবলটা ওয়াই এর উপর কন্ট্রিবিউশন রাখতে পারে বা রাখে? না ম্যাম, সবগুলাই পারেন। সবগুলা নাও পারতে পারে, পারতেও পারে, নাও পারতে পারে। হ্যাঁ, মডেলের মধ্যে ভ্যারিয়েবলের সংখ্যা মানে বেশি হলেই সেটা যে ওয়াই কে কন্ট্রিবিউট করবে, ওয়াই কে সে মানে ইনফ্লুয়েন্স করবে, সেটা নাও হতে পারে। তো অ্যাডজাস্টেড আর স্কয়ার হচ্ছে সেই আর স্কয়ারটা, যে আর স্কয়ারটা কিনা শুধুমাত্র যে ভ্যারিয়েবল গুলো সিগনিফিক্যান্ট, মানে যেগুলো সত্যি সত্যি ওয়াইটাকে ইনফ্লুয়েন্স করছে, যে এক্স গুলো সত্যি সত্যি ওয়াইটাকে প্রভাবিত করছে, শুধু সেইগুলোকে নিয়ে হচ্ছে অ্যাডজাস্টেড আর স্কয়ার ক্যালকুলেট করা হয়। সে মনে করো যে আমি এইটা লিখলাম আগে, এই যে এইটা, এখন দেখা গেল যে এই সে এই x3টা এটা আসলে কন্ট্রিবিউট করে না, এই যে এইটা, এগুলো হয়তো কন্ট্রিবিউট করে না, x1টা করে আর x2টা করে। সুতরাং এইগুলোকে নিয়ে হচ্ছে তখন এই অ্যাডজাস্টেড আর স্কয়ারটা ক্যালকুলেট করা হবে। এই আর বার যেটা অ্যাডজাস্টেড আর স্কয়ার, সেটা ক্যালকুলেট করা হবে। সেই কারণে দেখা গেছে যে একটা মডেলে সবসময় আর স্কয়ারটা বেশি হয়, অ্যাডজাস্টেড আর স্কয়ারটা কম হয়। সর্বোচ্চ কি হতে পারে? সর্বোচ্চ যেটা হতে পারে যে আর স্কয়ার এবং অ্যাডজাস্টেড আর স্কয়ার সেম হবে, সমান সমান হবে, কিন্তু কখনোই সেটা বড় হবে না। সবসময় অ্যাডজাস্টেড আর স্কয়ারটা ছোটই হয়। এটার কারণ হচ্ছে যে আর স্কয়ার হচ্ছে মডেলের মধ্যে ভ্যারিয়েবল দিলেই সেটা আর স্কয়ারের মানটাকে বাড়িয়ে ফেলে, কিন্তু অ্যাডজাস্টেড আর স্কয়ারটা হচ্ছে এমন একটা আর স্কয়ার, সেটা হচ্ছে যে শুধুমাত্র ওই ভ্যারিয়েবল গুলোকেই সে নেয় যে ভ্যারিয়েবল গুলো আসলেই
মানে সিগনিফিক্যান্ট, ওয়াইটাকে আসলেই সে প্রভাবিত করছে, আদারওয়াইজ মানে এটা হতো না। তো এই পর্যন্ত কারো কোনো মানে সমস্যা থাকলে এই পর্যন্ত আমি তোমাদেরকে না বুঝিয়ে স্কিপ করব না। আমাকে একটু বলো যে আর এই পর্যন্ত কিছু জিজ্ঞেস করবে কিনা। ম্যাডাম একটা কোশ্চেন, ধরেন যে ফার্টিলাইজার উপরে মানে রাইস প্রোডাকশন ডিপেন্ড করে ফার্টিলাইজার উপরে। এখন ফার্টিলাইজারের যে ভ্যালুগুলো আছে মোটামুটি তো সকল ভ্যালুই হয়তোবা কাজে লাগে, মানে মানে রাইস প্রোডাকশনের ক্ষেত্রে কাজে লাগে। এখন কোন ভ্যালুগুলা কাজে লাগবে না এটা কিভাবে আইডেন্টিফাই করবে যে সেটা হচ্ছে সেটা টেস্ট করতে হয়, টেস্ট ফর্মুলা তো মানে মানে তুমি যদি ফর্মুলা জানতে চাও আমি তোমাকে ফর্মুলা শিখাই দিতে পারি, এইটাতে কোনো সমস্যা নাই। মানে অ্যাডজাস্টেড আর স্কয়ারের ফর্মুলা যদি তুমি জানতে চাও যে ম্যাডাম আমাকে মানে ফর্মুলাটা বলেন, তাহলে সেক্ষেত্রে আমার তোমাদেরকে ফর্মুলা দেখাই দিতে তো আমার কোনোই সমস্যা নাই। বাট ওই যে যেটা টেস্ট করে বের করতে হয়, সবাই তো আর তোমার সিগনিফিকেন্ট হয় না, সবাই কি আর সিগনিফিকেন্ট হয়? সবাই সিগনিফিকেন্ট হয় না। এখন সেক্ষেত্রে কোনগুলা আমার আসলেই কন্ট্রিবিউট করতেছে, কোনগুলা কন্ট্রিবিউট করতেছে না, সেটার জন্য হচ্ছে আমাকে মানে টেস্ট করতে হবে, আদারওয়াইজ তুমি তো সেটা মানে বুঝতে পারবা না। আচ্ছা, তারপরেও যেহেতু তুমি প্রশ্ন করেছো আমি ফর্মুলাটা দেখাই দিচ্ছি, বাট এইগুলো কিন্তু তোমাদের সিলেবাসে নাই, এগুলো কিন্তু পরীক্ষায় আসার মতো কোনো কোশ্চেন মানে তোমাদের না। তোমাদের হচ্ছে যে এটার বেসিকটা পড়তে হবে, মানে এইটার ফর্মুলা যদি জানতে চাও তাহলে 1 মাইনাস এইটা হচ্ছে তোমার সেই অ্যাডজাস্টেড আর স্কয়ারের ফর্মুলা। এগুলো হচ্ছে তোমার সেই মেজরের ক্লাসে যারা পড়ে তাদের এই ফর্মুলার ব্যাখ্যাটা জানতে হয়, কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটার প্রয়োজন হয়। এখন আমাদের এই আর স্কয়ার আর অ্যাডজাস্টেড আর তো আমার স্পেসেসের মাধ্যমে আমি বের করে ফেলতেছি, তো এই ফর্মুলাগুলো তো আমার প্রয়োজন নেই। হ্যাঁ, এটা আরেক তোমাদের ব্যাচমেটই তো প্রশ্ন করলো, সেই জন্যই উত্তরটা দিচ্ছি। জি ম্যাডাম, আমাদের ওই কুইজের কোশ্চেন একটা প্রবলেম ছিল আর কি। বলো ম্যাডাম, এটা হচ্ছে 2 নাম্বার কোশ্চেনে আপনি যেটা বলেছিলেন যে একটা হচ্ছে ডাটা জেনারেট করতে। তো ম্যাডাম, এই ডাটা জেনারেশনটাকে এটা বলতে আমরা র্যান্ডম একটা ডাটা লিখবো এরকম কিছু, যে রেইনফল আর এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটি, মানে আমি একটা জাস্ট র্যান্ডম একটা ডাটা নিজের মতো করে বানাবো এরকম কিছু? হ্যাঁ, কিন্তু সেটা অবশ্যই যেন রিজনেবল হয়। তুমি এটা নিয়ে তো ক্লাসে কথা বলেছিলাম, তুমি কুইজ বোধহয় দাও নাই। না ম্যাডাম, ওইটাও সাবমিট করা হয়নি আমাদের দুইজন। হ্যাঁ হ্যাঁ, যারা করেছে তারা ডাটা জেনারেট করেছে। এই খাতাটা যেদিন দেখাবো সেদিন তুমি ক্লাসে অ্যাটেন্ড করো। ঠিক আছে ম্যাডাম। হ্যাঁ, আর এই যে কে যেন প্রশ্ন করলা ফর্মুলা দেখাতে, তোমার কি এখন হয়েছে ফর্মুলা? হ্যাঁ হ্যাঁ, এগুলো কিন্তু পরীক্ষায় আসবে না, এগুলো তোমাদের সিলেবাসেও নাই। মানে এগুলো তুমি কেন প্রশ্ন করছো আমি ঠিক জানি না, কারণ সবার তো কোশ্চেন হচ্ছে যে ওই মানে এটাকে ব্যাখ্যা করব কিভাবে, এই কোন ভ্যারিয়েবলটা সিগনিফিকেন্ট হবে, কোন ফর্মুলা দিয়ে আর স্কয়ার অ্যাডজাস্টেড আর স্কয়ার ক্যালকুলেট করা হবে, এগুলো তো মেজরের স্টুডেন্টদের ব্যাপার। মানে এগুলো তোমাদের তুমি জানতে চাইলে আলাদা করে তুমি আমার কাছে জানতে চেও, আমি তোমাকে আরো কিভাবে ভ্যারিয়েবলের সিগনিফিকেন্সি টেস্ট করতে হয় সেটা শুদ্ধা আমি দেখাই দিব। বাট এখন ক্লাসে কিন্তু এটা তোমাদের জি ম্যাডাম, ওটা তো আমাদের দরকার নেই, কারণ এটা দরকার নাই। হ্যাঁ জি ম্যাডাম, সেটাই। আচ্ছা, এখন হচ্ছে যে যেটা বলছিলাম, এই আর স্কয়ারটা সবসময় বড় হবে, এটা হচ্ছে ছোট হবে। তো এটার ব্যাখ্যাটা কিভাবে লিখবো আমি লিখতেছি, দেখো এটা 0.871, সেটা হচ্ছে এটি 7.1% ভ্যারিয়েশন অফ ওয়াই। তার মানে এই ওয়াইটা হচ্ছে এখানে রাইস প্রোডাকশন। এটি 7.1% variation of y can be explained by the
ভ্যারিয়েশন অফ এক্স, সেটা এখানে হচ্ছে ফার্টিলাইজার। আচ্ছা, এরপরে হচ্ছে অ্যাডজাস্টেড আর স্কয়ার। এক্ষেত্রেও কিন্তু আমরা দেখে আসি, এটা হচ্ছে 0.86। তখন তুমি এই কথাটাই লিখবে, একেবারে হুবহু এই কথাটাই, সেটা হচ্ছে যে এটা জাস্ট 86%। 86% variation of y can be explained by the variation of x. অর্থাৎ এক্সটা y কে কতটুকু প্রকাশ করলো, এক্সটা y কে 86% প্রকাশ করেছে। তার মানে এখন আমরা কি বলতে পারি, মডেল fits the data well। এটা যদি 60 and above হয়, 60% এর চেয়ে বেশি হয়, তখন আমরা বলি যে মডেল ফিটস দ্য ডাটা ওয়েল, অর্থাৎ ডাটাটা মডেলটাকে ভালোভাবে ফিট করতে পেরেছে। এখানেও দ্য মডেল ফিটস দ্য, ম্যাম 60% বলতে কি বুঝাইছেন, আমি বুঝতে পারতেছি না। মানে 60% বলতে যে এই মানটা 0.6 এর উপরে না উঠলে তুমি বলতে পারো না যে মডেলটা ভালো। এইটা, এই মানটা 0.6 and above না হলে তুমি বলতে পারো না যে মডেলটা ভালো, এটা বলেছে। আচ্ছা, আর এখানে এই পার্সেন্টেজে বলার অর্থ হচ্ছে যে এইটাকে তুমি 100 দিয়ে গুণ করেছো পার্সেন্টেজে বলার জন্য। এবার কি ক্লিয়ার? ম্যাম জি ওইটা ম্যাডাম। বুঝতে পারছি, কিন্তু যে এক্স্যাক্টলি 60% যে বলছেন, মানে আমি ওই ব্যাপারটা এখনো ক্লিয়ার হইনি আর কি। কোন জায়গাটা? ম্যাম বলছেন যে 60% এর কম হতে হবে এমন কিছু। না না, বেশি হতে হবে, 0.6 and above। আচ্ছা আচ্ছা, তাহলে ম্যাডাম আমাদের যদি কোনো মডেলে আর স্কোয়ারের ভ্যালু 60% এর 0.6 এর কম আসে, তাহলে ম্যাডাম সেই ক্ষেত্রে কি হবে? The model মানে ইন does not, জেনারেল তো এরকমই হবে, মানে বেশি দেওয়া থাকবে, কিন্তু ম্যাডাম যদি কম আসে তাহলে কি ওই মডেলটা মানে ডাজন্ট ফিট ওয়েল এরকম কিছু, does not ডাটাটা ফিট করে না? না, হ্যাঁ, তখন হচ্ছে মডেল ডাজ নট ফিট দ্য ডাটা ওয়েল। হ্যালো, আমি ক্লাস নিচ্ছি। হ্যাঁ, তো এখন যদি তোমার এরকম, ম্যাডাম, হ্যাঁ বলো। এই যে ডাটা ফিট ওয়েল, এই বিষয়টা বলতে ম্যাডাম কি বুঝাইছে? তার মানে হচ্ছে যে তুমি তোমার যে ডাটাটা ছিল, এই যে আগে জিজ্ঞেস করেছো যে 0.6 কেন, আগে জিজ্ঞেস করেছো, আমি বুঝতে পারি নাই, এটা কি ম্যাম ঈর্ষা? আমি, জি ম্যাম ম্যাম আমি। আচ্ছা, হ্যাঁ, এই ডাটাটা দেখো, মডেল ফিটস দ্য ডাটা ওয়েল মানে কি, মনে করো যে সে তোমার হাতে y আছে, x আছে, তুমি চাইলেই কি করতে পারো, ডাটা এন্ট্রি করে তুমি একটা মডেল ফিট করে ফেলতে পারো। 2.5 প্লাস হচ্ছে সে 0.3 টু x। কিন্তু আদৌ এটা কি কোনো মডেল হলো? আদৌ কি এক্সটা ওয়াই কে প্রকাশিত করছে? আদৌ কি এক্সটা ওয়াই এর উপর কোনো ইনফ্লুয়েন্স রাখছে? সেইটা দেখার জন্যই হচ্ছে আর স্কয়ার। সেইটা দেখার জন্যই হচ্ছে আর স্কয়ার। কারণ যে এই যে আমরা বলছি মডেল ফিটস দ্য ডাটা ওয়েল, যখন এই আর স্কয়ারের মানটা 0.67, তার মানে কি এই মডেলটা, এই ধরো এইটারই আর স্কয়ার 0.67, তার মানে হচ্ছে যে এই এক্সটা এই ওয়াইটাকে 60% প্রকাশিত করেছে, অর্থাৎ মডেলটা ভালো, এক্সটা ওয়াইটাকে এত পার্সেন্ট প্রকাশিত করছে। আর যদি এটা 0.34 হয়, তার মানে কি 34%। এইটা কারণ হচ্ছে জি ম্যাম। এই আর স্কয়ার, আমাকে তোমরা এই অ্যান্সারটা দাও, আর স্কয়ার 0.34, তাহলে আর কত বলো তো, √0.34 কে রুট করো তো কত আসে অ্যান্সার?
ম্যাম বলতেছি না। কারো কাছে কি ক্যালকুলেটরটা আছে? ম্যাডাম 0.583 ম্যাডাম পয়েন্ট 0.583 আচ্ছা 0 0.5 583 তুমি এটাকে কিভাবে ব্যাখ্যা করবা বলো তো? পয়েন্ট আর যদি 0.583 হয় তাহলে কি বলবো? লো ডিগ্রি অফ পজিটিভ কোরিলেশন between x and y. লো ডিগ্রি অফ পজিটিভ কোরিলেশন বিটুইন x and y, তার মানে কি y এবং x এর মধ্যে আদতে কোনো মানে ভালো লিনিয়ার রিলেশনশিপই নাই, সেখানে মডেল আর কতটুকু ভালো হবে? সুতরাং এই মানটা যত বেশি হবে বুঝতে হবে যে আসলেই এক্সটা ওয়াইটাকে প্রভাবিত করছে, হয় এক্স বাড়লে ওয়াই বাড়ছে অথবা এক্স কমলে ওয়াই বাড়ছে, হয় তাদের মধ্যে সেম ডিরেকশন অথবা হচ্ছে অপোজিট ডিরেকশন যখন হচ্ছে রিলেশনশিপটা হাই। কিন্তু যখন তোমার আর স্কোয়ারটা ছোট হচ্ছে তুমি ক্যালকুলেট করে দেখবা যে আর এর মানটা আরো কমে যাচ্ছে, মানে তাদের মধ্যে লিনিয়ার রিলেশনশিপটাই অত স্ট্রং না। তো যেখানে কোরিলেশনটাই হাই না সেখানে মডেল করার তো আর কোনো মানেই নাই যদি এই মানে আর স্কোয়ারের মানটা কম হয়। এইবার কি কিছু বোঝা গেল তাসনিম? তুমি জি ম্যাডাম, প্রশ্নটা করো। জি ম্যাডাম এখন ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, তো এই আসল বিষয়টা হচ্ছে যে একটা মডেলকে তুমি কখন বলবা যে ভালো, কখন বলবা, এবং আরেকটা ইন্ডিকেশন হচ্ছে যে তোমার মডেলটা আদৌ হয়েছে কিনা সেটার আরো ইন্ডিকেশন হচ্ছে যে যখন তুমি মডেলটা লিখবা। আমি এখানে কোথাও একটা জায়গায় মডেল লিখেছিলাম, এখন সেটা তো খুঁজে পাচ্ছি না। এই যে দেখো পি ভ্যালু গুলো প্রমাণ করছে যে এই কোফিশিয়েন্ট গুলো সিগনিফিক্যান্ট, কারণ প্রতিটা পি ভ্যালুর জিনিসটা মনে আছে যে 0.05 এর থেকে ছোট হইতে হবে বা 0.01 এগুলো হলে আর কি মডেলটা সিগনিফিক্যান্ট। পি ভ্যালু গুলো, সরি মডেল সিগনিফিক্যান্ট না বাবা, পি ভ্যালু। কোফিশিয়েন্টটা সিগনিফিক্যান্ট। ও আচ্ছা আচ্ছা, জি ম্যাম। তো এখন আমি যেটা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে যে যখন তুমি এই যে এইরকম পি ভ্যালু দেখতে পাবে, এইরকম পি ভ্যালু দেখতে পাবে, তখন তুমি দেখবা যে তাদের আর স্কোয়ারটাও অনেক বেশি, আর স্কোয়ার হাই হবে। আর তুমি যদি দেখো যে এই পি ভ্যালুগুলো সিগনিফিক্যান্ট হচ্ছে না, বেশিরভাগই তারা ইনসিগনিফিক্যান্ট, তখন তুমি দেখবা যে আর স্কোয়ারের মানটাও কম আসতেছে। একটার সাথে আরেকটা হচ্ছে ইন্টার রিলেটেড। ম্যাডাম পি ভ্যালুটা কত পর্যন্ত হাইয়েস্ট গেলে বলতে পারবো যে সিগনিফিক্যান্ট? সেটা গতকালকে প্রোগ্রামিং ক্লাসে তোমাদেরকে স্যার যেটা দেখিয়েছেন, স্যার একটা কাট অফ পয়েন্ট দেখিয়েছেন যে যদি এরকম হয় পি ভ্যালুটা 0.01 থেকে ছোট হয় তাহলে বলবো হচ্ছে মানে মানে ভেরি সিগনিফিক্যান্ট। স্যার যেটা বলছেন ভেরি, তিনটা সিনারিও দেখিয়েছিলেন। হ্যাঁ, যদি এইটার চেয়েও ট্রিপল স্টার দেওয়া, এটা তাহলে ভেরি ভেরি সিগনিফিক্যান্ট, ভেরি ভেরি সিগনিফিক্যান্ট। আর যদি সেটা শুধু 0.05 থেকে ছোট হয় তাহলে হচ্ছে শুধু সিগনিফিক্যান্ট। তুমি তিনটার যে কোনো একটা ফলো করতে পারো, মানে তোমার যেটা মনে হয়। তবে আমি ক্লাসে বলেছিলাম যে আমাদের যেহেতু মানে ইন জেনারেল 0.05 টাই, হ্যাঁ এইটা বলেছিলাম, বাট তুমি এটাও ফলো করতে পারো। মানে তোমরা ক্লাসে এটা করলা, বাট থিসিসে স্যার যেটা শিখিয়েছেন এই যে এইটা হলে ভেরি, এইটা হলে ভেরি ভেরি, এটা হলে সিগনিফিক্যান্ট, এটাও ফলো করতে পারো। ঠিক আছে ম্যাডাম। আচ্ছা, এবার হচ্ছে আমি আসি যে এখনো তো পুরাটা বলিই নাই। আচ্ছা, তোমাদের আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আজকে কিন্তু সব কভার করা যাবে না।
আরেকদিন কি তোমরা আমার সাথে এরকম অ্যাড হতে পারবে? জি ম্যাডাম, ম্যাম, কোনো সমস্যা নেই। অবশ্যই জি ম্যাম। ম্যাডাম। জি ম্যাম। আচ্ছা জি ম্যাম পারবো। আচ্ছা, আর হচ্ছে ওই যে ওরা তো চলে গেল সাদিক ওরা, সেটা হচ্ছে আমার তোমাদেরকে 2টা শীট পাঠানোর কথা ছিল, কিন্তু এই যে খাতা দেখাতে যে তোমাদের ক্লাস নিতে যে না, ওটা আমার মানে রাতে পাঠাবো আর কি। ওটা ঠিক আছে হচ্ছে ম্যাডাম। ওটা হলো তোমাদের রবিবারে যে পরীক্ষা, ওই যে বাইনোমিয়াল আর নরমালের থিওরি, অঙ্কগুলা তো খাতা থেকে করবা, ইন্ট্রোডাকশন নোট আগেই পাঠানো আছে, ওইটা করবা, আর লেকচার করবা। আচ্ছা যাই হোক, তো ওইটা আমার মানে রাতে পাঠাবো বা ভোরে পাঠাবো, এটা আর কি একটু। ঠিক আছে ম্যাডাম। আর তোমরা আমার সাথে, ম্যাম, হ্যাঁ বলো। কোর্সের যে এটা মানে আপনি যে সিলেবাসটা দিছেন ওইটা একটু এই ক্লাসটা শেষে একটু আর একটু ডিসক্রাইব করে দিয়েন, মানে যে কোশ্চেনটা কিরকম হবে। যেমন স্যার তো বলে দিছিল যে ওই 5-6 থেকে একটা একটা করে 7 থেকে একটা এরকম হ্যাঁ টাইপের, তো বা এরকম ওখান থেকে কি দেখবেন? না, আমার যেহেতু সিলেবাসটা কম, আমার এখানে বলার কিছু নাই। কোশ্চেনের প্যাটার্নটা ফার্স্ট ইন কোর্সের মতোই থাকবে এবং ম্যাডাম এখানে আমাদের যে কোরিলেশনের যে অ্যানালিসিস, ম্যাডাম এখানে কি আমাদেরকে ডাটা নিজেরাই জেনারেট করতে হবে, না ম্যাডাম আপনি ডাটা প্রোভাইড করবেন? ফাইনাল Correlation- পরীক্ষায়, ফাইনাল না পরীক্ষায় ম্যাডাম, ফার্স্ট মানে সেকেন্ড ম্যাডাম ইন কোর্স পরীক্ষায়। ইন কোর্সে তো কোরিলেশন আমি রাখি নাই। তোমাদেরকে না আমি সিলেবাস লিখে পাঠিয়েছি? জি ম্যাম। হ্যাঁ, ওখানে কি কোরিলেশন আছে? না ম্যাম। না, না ম্যাম নেই। কোরিলেশন অ্যানালাইসিস বলছিলেন। আমি তো ওখানে কোরিলেশন রাখি নাই। তোমরা কি কোরিলেশন রাখতে চাচ্ছ? না ম্যাম। না ম্যাম যাচ্ছি। হ্যাঁ, তাহলে এই যে আফরোজা ইসলাম ঋতু, মানে তুমি মানে এটা কি বললে আমি বুঝলাম না। ম্যাডাম আমার খাতায় লেখা আছে কোরিলেশন অ্যানালাইসিস, ম্যাডাম আমি তাহলে আরেকটু চেক করতে হবে। ম্যাম ওখানে লাস্ট টপিকটা কোরিলেশন অ্যানালাইসিস ছিল, তো এটার জন্য আমি তোমার কথা বুঝি নাই, কি বললা? ম্যাম লাস্ট টপিকটা ওখানে কোরিলেশন অ্যানালাইসিস আপনি বলেছিলেন, তো ম্যাম সেটার জন্য কোরিলেশন অ্যানালাইসিস বলেছিলেন। সিলেবাসে থাকবে? না ম্যাম ম্যাম। ওরা বলতেছে যে আপনি যখন আমাদেরকে ক্লাসে লেকচারে লিখাইতেছিলেন তখন নিচে লাস্টের দিকে লিখছেন কোরিলেশন অ্যানালাইসিস লিখছেন, সেটার কথাই ওরা বলতেছে। মানে ওটা পরীক্ষায় আছে কি না? এটা ওইটা পরীক্ষায় নাই, কোরিলেশন পরীক্ষায় নাই। ম্যাডাম আমি কি একটু সিলেবাসটা আবার কাইন্ডলি বলবো, সেকেন্ড ইন কোর্সে আপনি যেটা দিয়েছিলেন? হ্যাঁ বলো। ম্যাডাম প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ইন্ট্রোডাকশন আর কি, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, নরমাল ডিস্ট্রিবিউশন, এরপরে লেখা কোরিলেশন অ্যানালাইসিস, আর প্রোগ্রামিং এর লেকচার 5, 6 and 7। জি ম্যাডাম, আমার কাছেও স্ক্রিনশট নাও তো ম্যাডাম, এটাই পাচ্ছি। লাস্ট টপিকটা কোরিলেশন অ্যানালাইসিস ছিল। কিন্তু আমার যতদূর মনে পড়ে যে আমি কোরিলেশনটা রাখি নাই। তাহলে ম্যাডাম আমরা কি নরমাল ডিস্ট্রিবিউশন আমরা একজন একজন কথা বলো, একজন একজন কথা বলো। তাহলে আমরা যে বাকি যেগুলো আছে এগুলো করব কোরিলেশনের আগ পর্যন্ত। কি করবা? ম্যাম তাহলে আমরা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন আর মানে নরমাল ডিস্ট্রিবিউশন এই তিনটার উপরেই পড়ছে। এইগুলাই পড়ো না, এইগুলা আমি পড়ো, দেখো না কি অবস্থা হয়। মানে সিম্পল জিনিস পরীক্ষায় দিলেই তো সেটা মানে কি অবস্থা হয়, এটা আমি তো মানে একজনও ক্লাসে 15তে 15 পায় নাই। আর কোরিলেশন অ্যানালাইসিসটা আমি রাখি নাই এই কারণে যে তোমরা অলরেডি রিগ্রেশন অ্যানালাইসিস কুইজ দিয়েছো, সেই কারণে হচ্ছে রাখি নাই। আচ্ছা যাই হোক, এখন আর এরপরে আর কি কোশ্চেন আছে বলো? কারণ একদিনে তো আর পুরো রিভিউটা কভার হবে না। তোমরা ইন কোর্স পরীক্ষা দিয়ে আবার আরেকদিন আমার সাথে আর কি অ্যাড হয়েও। ম্যাম হ্যাঁ ঠিক আছে ম্যাডাম। ম্যাম আপনি 4 এপ্রিলে যে লেকচার শিটটা আমাদেরকে পাঠিয়েছিলেন, ওখানে ম্যাডাম সেকেন্ড ইন কোর্স সিলেবাস লেখা, ওখানে ম্যাডাম নরমাল ডিস্ট্রিবিউশন তারপরে কোরিলেশন অ্যানালাইসিস লেখা আছে ম্যাডাম। কোরিলেশন অ্যানালাইসিসটা লেখা? জি ম্যাডাম, ম্যাডাম, লাস্ট টপিক 4 তারিখে, এপ্রিলের 4 তারিখে আপনি আমাদেরকে যেই লেকচার শিট প্রোভাইড করেছিলেন, ওখানে প্রথমে সেকেন্ড ইন কোর্স সিলেবাসটা লেখা ওখানেই আচ্ছা ম্যাডাম। তাহলে ঠিক আছে, থাকবে, অসুবিধা নাই। যদি লিখে দিয়ে থাকে দ্যাটস ফাইন, থাকবে।
এখন তুমি প্রশ্ন করেছিলে যে ডাটা জেনারেট করা। হ্যাঁ ম্যাডাম। জি ম্যাডাম। হ্যাঁ, ডাটা জেনারেট তোমাকে করতে হবে না, কারণ তোমরা ওই 15 মিনিটে 15 নাম্বারে মানে কি ডাটা জেনারেট করবা, কি অ্যান্সার করবা, এটা তোমাকে জেনারেট করতে হবে না। যদি শুধু কোরিলেশন থাকতো তাহলে আমি ডাটা জেনারেশন দিতাম, কিন্তু এখানে তো তোমাকে আর অ্যান্সার করতে হবে, তোমাকে প্রবাবিলিটি অ্যান্সার করতে হবে, বাইনোমিয়াল অ্যান্সার করতে হবে, নরমাল অ্যান্সার করতে হবে। তারপর যদি আবার ডাটা জেনারেশন দেই তাহলে তো তুমি ওইটাই অ্যান্সার করে বসে থাকতে হবে, ডাটা ম্যাম জেনারেট করতে হবে না। অ্যানালাইসিসটা যে এবার বাদ থাকলে ভালো হতো। না, আমি যেহেতু এখন তোমরা ক্লাসে সবাই নাই, যেহেতু আরো ক্লাসে আরো 5-6 জন আছে, নিশ্চয়ই ওদের কাছেও কোরিলেশন অ্যানালাইসিসটাই লেখা। তো সেক্ষেত্রে তাহলে যেটা আমি বলছি, যেটা 4 তারিখের লেকচারে পাঠানো আছে সেটাই তাহলে। বাট আমি ডাটা তোমাদেরকে জেনারেট করতে দিচ্ছি না। যাই আসুক তোমাদেরকে ডাটা জেনারেট করতে হবে না, তোমাদেরকে কোশ্চেন অ্যান্সার লিখে আমাকে পাঠাতে হবে, ওইটাই করো। তারপর যেটা হয় সেটা আর কি, কারণ এখন আর নতুন করে কিছু বললাম না, যেটা বলছি সেটাই। আচ্ছা, এখন যেটা বলি সেটা হলো যে ক্লাসটা শেষ করতে হবে, কারণ অলরেডি অনেক সময় নামাজের সময় হয়ে আসতেছে। সেটা হলো যে একদিনে পুরো রিগ্রেশন তো কভার করা যাবে না, কারণ আমি রিগ্রেশনের উপর তোমাদের 4টা থেকে 5টা ক্লাস নিয়েছি। সেটা যদি আরেকটা ক্লাস লাগবে, তো এই আজকেরটা অন্তত শেষ করি। এখন কি এইটুকু? জি ম্যাডাম, এখন বুঝতে পারছি। তো এটা মানে কি বলতো, এখন বলতো মডেল ফিটস দ্য ডাটা ওয়েল, এটার মানে তুমি কি বুঝতে পারছো সেটা একটু বলতে পারবে? মানে একটা মডেল, হ্যাঁ বলো। মানে ম্যাডাম এখন এটা দিয়ে বোঝাতে হচ্ছে যে ম্যাডাম যেই এক্স এর ভ্যালুগুলো ম্যাডাম ওগুলো হচ্ছে যে ওয়াই এর উপর ডিপেন্ডেন্ট, মানে ম্যাক্সিমাম ভ্যালুগুলোই ওয়াই কে প্রভাবিত করছে এরকম। হ্যাঁ সেটাই, ম্যাক্সিমাম এক্স গুলোই ওয়াইটাকে প্রভাবিত করছে, এবং এই প্রকাশিত করার মানে কতটুকু প্রকাশিত করলো, কতটুকু প্রভাবিত করলো, এইটা হচ্ছে এই প্রবলেমের জন্য 87%। জি ম্যাডাম। এইটুকু বুঝলেও অনেকখানি বুঝলাম। আচ্ছা, এরপরে হচ্ছে এই আউটপুটটাতে আসি। এই যে এই আউটপুটটা তোমাদেরকে আমি মাত্র এইটা পড়াইছি, মানে এই যে মাত্র শুধু এইটুকু দেখাইছি। এখন হচ্ছে এইটা 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 একটু দেখো, এটাকে বলে অ্যানোভা টেবিল। এখানে আচ্ছা, আরেকটা জিনিস বলি নাই, আচ্ছা সেটা পরে বলি, আগে এটা যেহেতু বলতে শুরু করছি এটা একটু বলি। এটা হচ্ছে সেকেন্ড টেবিলটা একটু সবাই দেখো। দেখো এখানে যেটা আছে যে এই যে পি ভ্যালু, লাস্টের পি ভ্যালু যেটা, এই পি ভ্যালু থেকে কমেন্টে যেতে হবে। তো এই পি ভ্যালু থেকে কি কমেন্টে যাব, দেখো আমি লিখছি ফ্রম এটা হচ্ছে এই মডেলের মানে এই টেবিলের ব্যাখ্যা।
এই পি ভ্যালুটা যদি তোমার 0.05 থেকে বড় হতো তাহলে তখন আমরা কি লিখতাম বলো তো? মানে আমি তোমাদেরকে বলতে চাচ্ছি যে যদি এই পি ভ্যালুটা 0.05 থেকে বড় হতো তাহলে আমরা বলতাম হচ্ছে ম্যাডাম সিগনিফিকেন্ট না, ইনসিগনিফিকেন্ট। ইনসিগনিফিকেন্ট। হ্যাঁ, তখন আর তোমার এই টেবিল আর বলা লাগতো না, এই যে লাস্টের টেবিলটা আর বলতে হতো না। একমাত্র এই মডেলটা মানে এই টেবিলটা সিগনিফিকেন্ট হলেই তুমি বলতে পারো যে আমার এই টেবিলটা ব্যাখ্যা করার দরকার আছে, আদারওয়াইজ না। ঠিক আছে? জি ম্যাডাম। আচ্ছা, এইবার হচ্ছে লাস্ট যে টেবিলটা, এবার কি লিখবো? এবার হচ্ছে লিখবো আমরা, এবার একটু এই স্ক্রিনে যাই, এখানে লিখবো হচ্ছে এটা অলরেডি একবার লেখা হয়েছে, তারপরেও তোমাদের ধারাবাহিকতা রক্ষার্থে আমি আবার একটু দেখাই দিচ্ছি যে এইটা কিভাবে লিখবা। সেটা হচ্ছে 22.152। পি ভ্যালুটা হচ্ছে আচ্ছা, তারপরে হচ্ছে 0.955। এটা লিখলা, এরপরে হচ্ছে ইন্টারপ্রিটেশন। ইন্টারপ্রিটেশন তো এখানে যে কাজটা করতে হয়, তোমরা কি আমাকে ফলো করতে পারছো এইটুকু পর্যন্ত? জি ম্যাম। আচ্ছা, এখন এখানে যেটা লিখতে হবে সেটা হচ্ছে যে আমি যেভাবে লিখছি আমাকে সেভাবেই তোমরা ফলো করো। সেটা হচ্ছে হিয়ার দ্য ইন্টারসেপ্ট ভ্যালু ইজ, আমি ভুল করলে আমাকে একটু বলে দিও। 22.152 তাই তো হওয়ার কথা। হ্যাঁ, জি ম্যাম, এটাই ঠিক আছে। এটাই, হ্যাঁ, 22.152 and its p value is 0.014. এরপরে লিখতে হবে যে since the p value is less than 0.014, so we may reject our null hypothesis. এখন বলবা যে null hypothesisটা কোথায় সেটা দেখাচ্ছি। null hypo ম্যাডাম পি ভ্যালু কি লেস দেন 0.014 নাকি ম্যাডাম 0.05. So we may reject our null hypothesis. এখন এই null hypothesisটা কোথায় সেটা একটু লিখে দেখাই। সেটা হচ্ছে H0 ইন্টারসেপ্ট, মানে হচ্ছে এটা
is equal to 0. ম্যাম এটা ওই মিউ দিয়ে লিখতাম না, কোনটা? হাইপোথিসিস যখন লিখতাম তখন মিউ দিয়ে লিখতাম না? এটা তো মিন টেস্ট না, ও এইটা তো মিন টেস্ট না। মিন টেস্ট তো মানে রেগুলার ক্লাসে তোমরা মিন টেস্ট করতেছো, সেই কারণে হচ্ছে তুমি এই রিগ্রেশন ক্লাসের সাথে গুলাই জি ফেলতেছো। ম্যাম, আমি একটু কনফ্লিক্ট করে ফেলছি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। এইটা হচ্ছে তোমার এই যে y ইজ ইকুয়াল টু বিটা 0 প্লাস হচ্ছে বিটা 1 এক্স প্লাস এপসাইলন। তো যখনই একটা মডেল ফিট করা হবে তখনই সাথে সাথে হাইপোথিসিস টেস্ট করতে হয়। 1 নাম্বার হাইপোথিসিস হচ্ছে এইটা, h0 বিটা 0 ইজ ইকুয়াল টু 0। অল্টারনেটিভটা হচ্ছে দুই নাম্বার হাইপোথিসিস হচ্ছে মানে এই মডেলের জন্য, মডেল যদি আরো বিটা 2 বিটা 3 থাকতো তাহলে আরো লিখতে হতো। সেই কারণেই তোমাদেরকে আমি আরেকটা ক্লাস নিব রিগ্রেশনের উপরে। নাল হাইপোথিসিস h0 বিটা 1 ইজ ইকুয়াল টু 0, বিটা 1 নট ইজ ইকুয়াল টু 0। এই যে এই দুইটা হাইপোথিসিস এই মডেলের জন্য। কোন মডেল? y হ্যাট y ইজ ইকুয়াল টু বিটা 0 প্লাস বিটা 1 এক্স প্লাস এপসাইলন। তো সেই কারণে এখানে আমরা এইভাবে লিখে আসলাম, ইন্টারসেপ্ট ভ্যালু ইজ এত and its p value is এত, since p value is less than এত, so we may reject our null hypothesis। তার মানে কি? that means ম্যাম হ্যাঁ এক্স বলো। বেশি থাকলে তাহলে x1 x2 দিয়ে করতাম। কোনটা? সরি, মানে এখানে যদি মান আরো বেশি থাকতো তাহলে বিটা 1 x1 বিটা 2 x2 এরকম করে করতাম। হ্যাঁ যদি তোমার, আচ্ছা আমি দেখাই আসি, যদি তোমার এরকম থাকতো y is equal to বিটা 0 প্লাস বিটা 1 x1 প্লাস হচ্ছে বিটা 2 x2 প্লাস হচ্ছে এপসাইলন, যদি এরকম থাকতো তাহলে তোমার হাইপোথিসিস কয়টা হতো বলো তো? তিনটা। 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 হ্যাঁ, আচ্ছা এখন তাহলে কি লিখবো? দ্যাট মিন্স দ্য ইন্টারসেপ্ট ভ্যালু ইজ সিগনিফিক্যান্ট। তারপরে লিখতে হবে যে ইফ দ্য ভ্যালু অফ দ্য কন্ট্রিবিউশন মানে এটার ব্যাখ্যাটা বলতেছি যে এটার মানে কি, মানেটা মানে যে তোমরা যে মডেল লিখে আসছো, মডেলটা তো এই যে এইখানে কোথায়, এই যে এখানে লিখছো, এই যে এইটা, এটার এখন ব্যাখ্যাটা কি? ব্যাখ্যাটা হচ্ছে ইফ দ্য কন্ট্রিবিউশন অফ ফার্টিলাইজার ইজ 0 then the average value of rice production is 22.152। এইটুকু পর্যন্ত গেল হচ্ছে তোমার ইন্টারসেপ্টের ইন্টারপ্রিটেশন। এবার হচ্ছে স্লোপ লিখি, তোমরা একটু আমাকে বলো, হেয়ার দ্য ভ্যালু অফ স্লোপ কোএফিসিয়েন্ট ইজ কত? সেটা 0.955। 0.955, 0.955, and its p value is 0.000, since the p value is আচ্ছা
আচ্ছা, এখানে আরেকটা জিনিস একটু বাদ পড়ে গেছে। We may reject our null hypothesis at 5% level of significance. এই কথাটা এখানেও হবে। সো উই মে রিজেক্ট আওয়ার নাল হাইপোথিসিস। নাল হাইপোথিসিসটা কি সেটা একটু লিখে আসতে হবে। আমি একটু লিখে আসি। One, we may reject our S0 at 5% level of significance. এই ভ্যালুটা সিগনিফিক্যান্ট। তার মানে কি? That means the slope coefficient is significant. It can be said that one unit increase in fertilizer, one unit increase in fertilizer, the rice production increases with the rate of 0.955. X এর এক একক বৃদ্ধির জন্য ওয়াইটা এত হারে বাড়ে। ফার্টিলাইজার এক একক বৃদ্ধির জন্য রাইস প্রোডাকশনটা এত হারে বাড়ছে। আর যদি এটা নেগেটিভ আসতো তাহলে বলতা কমছে। আর যদি এটা কিছুই না আসতো শূন্য, তার মানে ফার্টিলাইজারের কোনো কন্ট্রিবিউশন নাই রাইস প্রোডাকশনের উপরে। এই ছিল হচ্ছে এই ডাটার ব্যাখ্যা। কারো কোনো কোশ্চেন আছে কিনা? না ম্যাম। ম্যাম নো ম্যাডাম। হ্যাঁ বলো। ম্যাম একটা কথা বলবো, আপনি তো পরীক্ষায় হ্যাঁ। কোরিলেশন অ্যানালাইসিস দিয়েছেন, তো আমরা তো রিগ্রেশন আজকে বুঝলাম, তো সানডে তো এক্সাম ম্যাম, কি করব? সানডেতে এক্সাম কি করবা? পড়বা? ম্যাম আমাদের ম্যাডাম কোরিলেশন থেকে বলো কোনটা? ম্যাম আমাদের ম্যাক্সিমামেরই প্রবলেম ছিল কোরিলেশন অ্যানালাইসিসে। হ্যাঁ, তো সেটা কোনটা? মানে তোমরা তো আমাকে বলো নাই, মানে কোন জায়গাটা সেটা তোমাকে বলতে হবে। ম্যাম এখন কিভাবে বলবো? ম্যাডাম আসলে মেথড গুলা, তিনটা মেথড গুলা, কার্ল পিয়ারসন মেথড, তারপর স্ক্যাটার, তিনটা যে মেথড আছে সমস্যা আছে। কেন তোমরা ওই সময় ক্লাস করো নাই? ম্যাডাম আমি বাসায় থাকার কারণে আর কি করতে পারিনি, মানে গ্রামে বাড়ি গিয়েছিলাম একটু অসুস্থ থাকার কারণে। আর অন্যরা? ম্যাম আমিও করতে পারিনি। না, এখন প্রতিটা জিনিস তো আর এইভাবে রিপিট করা সম্ভব না। তোমাদের রিগ্রেশন প্রবলেম ছিল, সেটা তাসনিম আমাকে জানিয়েছে। তো সেই রিগ্রেশনের প্রবলেম তো মানে তাও পুরাটা অর্ধেকটা হয়েছে, অর্ধেকটা মাত্র এই যে কভার হলো। আর বাকি অর্ধেক হচ্ছে আবার আরেকটা ক্লাস লাগবে আর কি। আরো যে জিনিসগুলো বাকি আছে, মানে আর একটা ডাটা দেখানো বাকি আছে, সেটা হচ্ছে পরবর্তী ক্লাসে দেখাতে হবে। এখন যেটা বলেছে পরীক্ষায় তোমরা তো আমাকে ইমেলও পাঠিয়েছিলা যে এটা পরীক্ষার জন্য না, তোমাদের এটা বোঝা দরকার, তাই বোঝার জন্য আসছো। ইনফ্যাক্ট আমি এরকম ডাবল ক্লাস নিব, একটা পড়িয়েছি ওইটা আবার রিপিট করব, সেটা কিন্তু আমার করারও কথা না। তারপরেও আমি রিপিট করছি যে যেহেতু এটা থিসিসে লাগবে, রিগ্রেশন ছাড়া থিসিসে লাগবে, মানে রিগ্রেশন ছাড়া তুমি আসলে প্রসিড করতে পারবা না, যতই বলো না কেন। আর তোমাদের ব্যাচটা আমি ঠিক বুঝলাম না, আগের ব্যাচেও তো আমি পড়িয়েছি, তার আগের ব্যাচেও আমি এক্সটার্নাল ছিলাম, তোমাদের মানে যথেষ্ট ঘাটতি। সমস্যা হয়েছে ম্যাডাম, অনলাইনে ক্লাস থাকার কারণে দেখা যাচ্ছে যে নেট কানেকশন অথবা যে কোনো ভাবে মিস হয়ে যাচ্ছে। কিন্তু যদি অনলাইন না থাকতো তাহলে আমরা কিন্তু রেগুলারলি যাইয়া ক্লাস করতে পারতাম বা সমস্যাটা হতো না। অনেকে দেখা ফ্যাসিলিটি সব সময় ইলেকট্রিসিটি এগুলো তো এখন আমাকে বলে লাভ নাই, কারণ আমার নিজেরও ক্লাস নিতে অনেক সমস্যা হচ্ছে। এখন তুমি যদি আবার পরশুদিন এসে বলো যে এই ক্লাসটাও তো বুঝি নাই,
তো সেটা বললে তো আর হবে না, মানে আমি তো আর প্রতিটা ক্লাস এরকম করে রিপিট করব না। কাজে আমার যেটা দায়বদ্ধতা যে হ্যাঁ রিগ্রেশনটা স্ট্যাটিস্টিক্সের ব্যাকবোন, এইটা ছাড়া তুমি আগাতে পারবা না। তো সেই কারণে তোমাকে আমি আরেকটা ক্লাসে রিগ্রেশন দেখাবো। এখন প্রিভিয়াস সবকিছু তো আর আমার দেখানোর কথাও না, আচ্ছা কারণ জি। আমি তো এটা রীতিমতো যে বোর্ডে ক্লাসে বুঝিয়েছি। কোরিলেশন যখন আমি পড়াচ্ছিলাম তখন তো আমি তোমাদেরকে বোর্ডে যে বুঝে রীতিমতো ছবি এঁকে পড়ায় আসছি। তারপরে আচ্ছা ম্যাডাম, হ্যাঁ বলো। ম্যাডাম ওই যে কোরিলেশনে যেই কোরিলেশন কোএফিসিয়েন্ট যেটা পিয়ারসন মেথড যেটা আমাদেরকে ক্লাসে করিয়েছিলেন ম্যাডাম, ওইটা হয়তো সবাইকে মানে আমরা ইয়ে করতে পারবো। তাছাড়া ম্যাডাম কেমন টাইপ কোশ্চেন আসতে পারে? তোমাদেরকে তো বলতে হবে না, এটা যার প্রবলেম সে আমার সাথে কথা বলবে। মানে যারা এই মুহূর্তে ক্লাসে নাই তাদের দায়িত্ব তো আর তোমাদের না। তারা যদি না ম্যাডাম যারা ক্লাসে নেই ওদের কোনো সমস্যা নেই আশা করছি আর কি, মানে এখানে যারা আজকে আছে তাদের ম্যাক্সিমামেরই হয়তো প্রবলেম। আর ম্যাডাম ওই যে অনেকে আমার যে আপনাকে যেই কোরিলেশনের প্রবলেম ছিল। লিস্টটা দিয়েছিলাম ম্যাডাম, ওইখানে আর কি লেখা ছিল, অনেকেই কোরিলেশনটা মেনশন করেছিল আর কি, আপনাকে যেই ইয়েটা পাঠানো হয়েছিল, যেই লিস্টটা পাঠানো হয়েছিল। সেটা পরে রিপিট করলে পরে করব। মানে এই যে নেক্সট যদি রিপিট ক্লাস করি তোমাদের রেগুলার ক্লাসের বাইরে, যদি আরেকটা ক্লাস রিপিট করাই সেখানে হচ্ছে রিগ্রেশনটা রিপিট করব। মানে যেটা আরেকটা ডাটা দিয়ে দেখানোর কথা ছিল সেটা আজকে কভার হয় নাই, যদি আরেকটা এক্সট্রা আবার কোরিলেশন রিপিট করব। বাট এখন যেটা আরেকটা এক্সট্রা ক্লাস তোমরা কি নেক্সট থার্সডেতে করবে? মানে আর তো টাইম পাবে না, কারণ তোমাদের এরপরে তো পরীক্ষা, মানে সানডেতে পরীক্ষা। সানডেতে জি ম্যাডাম। আমার এবং প্রথমটাই আমার পরীক্ষা। জি ম্যাডাম। জি ম্যাম। আচ্ছা, তারপরে হচ্ছে তোমাদের একটানা আমি যেটা নোটিস পেয়েছি 22 তারিখ পর্যন্ত অফ। এখন সেই 22 তারিখ পর্যন্ত অফের মধ্যে কি তোমরা মানে কোনো একটা এক্সট্রা ক্লাস করবে? মানে রিগ্রেশনের যেটা এই যে আজকে বাকি থাকলো, মানে আজকে আমি একটা নেটা দেখালাম, আরেকটা নেটা বাকি আছে, ওটা দেখিয়ে বুঝাতে হবে। তো সেটা কি তোমরা ওই 22 তারিখের পরে করবে? জি ম্যাডাম, করা যায়, আপনার যেদিন কনভেনিয়েন্ট ম্যাডাম সেদিন আমরা করতে পারবো, সমস্যা নেই। না, সেটা কি 22 তারিখের পরে নাকি আগে? মানে আমি যেটা জানি তোমাদের চেয়ারপারসন ইমেল পাঠিয়েছে সেটা হলো যে তোমাদের পরীক্ষার মধ্যে কোনো ক্লাস নেওয়া যাবে না। জি ম্যাডাম। হ্যাঁ, তাহলে 22 তারিখে তোমাদের শেষ হচ্ছে। এরপরে 22 তারিখে তোমাদের পরীক্ষা শেষ হলে আমার সাথে মানে ক্লাস হচ্ছে 25 তারিখে। 25 তারিখ সরি 24 তারিখে, 24শে এপ্রিল। 24শে এপ্রিল হচ্ছে 22 তোমার। তারিখই থার্সডে। সো আমরা ওই দিন আমাদের পরীক্ষা যদি সকালের দিকে হয় আমরা হয়তো বিকালে আপনার সাথে জয়েন দিতে পারবো। আচ্ছা, তাহলে 22 তারিখে বিকালে করো। বা বিকালে ম্যাডাম আপনার যে টাইমে সুবিধা হয়, আমাদের এক্সাম ma'am। টাইম বাদে যে কোনো একটা টাইম, আপনার না, যে টাইমে কনভেনিয়েন্ট হয়। 22 তারিখে করাতে পারবো। 22 তারিখে করাবো। এই যে আজকে যে ডাটাটা বাকি থাকলো, মানে একদিনে তো দুইটা ডাটা দেখায় যদি বলি তো গুলায় জি ফেলবো ম্যাডাম। তো সবাই। তখন হচ্ছে আমি তোমাদেরকে আজকে আর আর রেগুলার ক্লাস যেভাবে চলছে সবার জন্য সেটা তো চলছেই। রেগুলার ক্লাসের বিষয় রেগুলার ক্লাস, এটা হলো একদম আলাদা করে তোমাদেরকে আমি রিগ্রেশনটা পড়িয়ে দিলাম যে যেহেতু এটা ছাড়া তুমি আগাতে পারবে না। আর তোমার মানে ইন কোর্সের প্রবলেম, এটা তো ওদেরও আরো যারা আছে ক্লাসে তাদের সমস্যা নাই? তাদেরও নিশ্চয়ই আছে। এখন তাদেরকে